কথা আড়ে হয়েছে এবার সব জায়গায়। এবার দেখেন একবার। হ্যাঁ হ্যাঁ, না এই এক্ষুনি আমি ওই আপনি এবার একটু শোন দেখেন না, ওই নতুন করে বেরিয়েছি, নতুন করে ঢোকেন, নতুন একটা লাইভ দিছি। এটা হচ্ছে আমি মেলার এখানে দাঁড়ায় আছি। ফ্লিপটপ কই? ফ্লিপটপ নই, আমি ওই মেলার গেটের ওই জায়গায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই আপনার বক্সে দেখেন এবার। এরে যন্ত্রণা, কি কাইটি ঢুকিলেন নাই? ওখানে ছিল ভার্টিকাল, আমি দিচ্ছি হরিজেন্টালে দিছি। এবার হরিজেন্টালে দিলে ঠিক হয়ে যাওয়ার কথা বললাম। হওয়ার কথা। এই বাবা, জানটা ডাইরেক্ট না। এই হ্যাঁ, এই সোজা, এই সোজা, এই আর এই হচ্ছে হরিজেন্টাল। এটা সোজা। কালকে রাত্রি কিন্তু পুরো ডিসপ্লে হইলো, এখন কে থেকে হইতে বুঝতে পারছি না। এবার তাহলে এইটুকুনি কি চালা যাবেন? তাহলে আছে আপনার বক্স নিয়ে একটু রিসার্চ করতে হবে, এটা তো জুম অপশন পাচ্ছি না। মানে আপনার বক্সে যেরকম জুম অপশন আছে না, এতে তো সে জুম অপশন পাচ্ছি না। আর কালকে কেটে কি করে ভিতরে যাচ্ছি মামা, আসছি দাঁড়া। আমি ফুল হরিজেন্টাল মানে সেটিং এর থেকে ভার্টিকাল তো হরিজেন্টাল করে দিয়েছি, যে ওপরে ক্যামেরা রোটেট অপশন তো করে দিয়েছি। আমি কিন্তু এখন ভিতরে ঢুকতেছি, আমার কথা শুনতে পাবেন না, এইভাবে চালাই দেন আপনি। ও ভাষণ দেখতে বললেন। আজকের এই দিনে প্রতিপাদ্য বিষয় শেখ রাসেল দীপ্তিময় নির্ভীক নির্মল উজ্জ্বল। সম্মানিত উপস্থিতি, 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পরিবারের সদস্যদের সাথে শেখ রাসেলকে হত্যা করা ইতিহাসের সেই জঘন্যতম নির্মম হত্যাকাণ্ডের নিন্দা জানায় এবং শিশু রাসেল সহ সেই হত্যাকাণ্ডের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেছে। হত্যাকারীদের হাত হতে রেহাই নেই শিশু রাসেল, যা মানব ইতিহাসের জঘন্যতম আমরা এখন কোয়ান্টাম কম্পিউটিং, তথ্য প্রযুক্তি, এখানে বসা যাবে, ফাঁকা আছে, কেউ আছে? পূর্ববর্তী 2021, 2030, 2040 ডেল্টা প্লান, চতুর্থ শিক্ষক বিপ্লব নিয়ে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী আইসিটি বিষয়ক উপদেষ্টা সুজিত বন্দ্যোপাধ্যায় এখন যেমন দেশের কল্যাণে কাজ করে যাচ্ছেন, দেশে থাকতে হয়তো শেখ রাসেল দেশের জন্য নিয়োজিত রাখবেন। বিজ্ঞানী ও জাতির পিতার মতো বিশ্ব শান্তি প্রতিষ্ঠার কাণ্ডে তিনি পরিবর্তের হ্যাঁ দেখতেছি, আমি শিল্প দেখতেছি।
শিশু রাসেলকে আচ্ছা আমি দেখছি, এক্ষুনি দেখি তো মেসেজ দিচ্ছি। আটকরা মানব সভ্যতার ইতিহাসে জঘন্যতম অপরাধ। এই ধরনের নিষ্ঠুর রাজনীতি শুধু রাসেলের জীবনকে ফেলে সে সময় ধ্বংস হয়েছে সব সম্ভব। আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত সফটওয়্যার মিস হয়ে গেছে, বুঝলে, সফটওয়্যার মিস হয়ে গেছে। স্মার্ট বাংলাদেশের সফটওয়্যার দিতে হবে, অল্টারনেট এসে কেন সফটওয়্যার দিয়ে দিন। গড়ে তোলার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন প্রযুক্তি বিজ্ঞান সম্পন্ন এবং মানবিকতার প্রয়োজন দক্ষ শিক্ষা। আজকের এই শিক্ষার্থীদেরকে আগামী দিনের স্মার্ট বাংলাদেশের স্মার্ট নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে আইসিটি ডিভিশন বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 300টি শেখ রাসেল স্কুল অফ ফিউচার এর শত শিক্ষার্থীর জন্য পাইলট প্রোগ্রাম প্রশিক্ষণ ঘোষণা করবেন এবং 10,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব, 300টি শেখ রাসেল স্কুল অফ ফিউচারে রবোটিক্স কর্নার এবং সাতটি ইউনিভার্সিটি ইনোভেশন হাব এর আমরা আশা করি সকল শিক্ষার্থীদের সকল সুযোগ নিজেদেরকে প্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ করবে এবং মানবিক হিসেবে গড়ে তুলবে। এর মাধ্যমে আজকের এই দিবস পালন করতে হবে। সম্মানিত সুধী, দিবসটি উপলক্ষে অনূর্ধ্ব 18 বছর বয়সী বাংলাদেশের শিশু কিশোর এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহকে উৎসাহ উত্তেজনা যোগানো এবং স্বীকৃতি প্রদান করতে জাতীয় পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে 10টি থেকে শেখ রাসেল পদক 2023 স্মার্ট বাংলাদেশ পুরস্কার 2023 সহ অন্যান্য পুরস্কার প্রদান করা হবে। আমি পুরস্কার প্রাপকদের অগ্রিম অভিনন্দন জানাই। শেখ রাসেল দিবস 2023 উদ্বোধনী ও শেখ রাসেল পদক অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়ন বড় হয়েছে আইসিটি বিভাগে তো বড় হবে তো, আমি বড় করতেছ না। আপনি অন্য ভিডিও দেখলেন, এইবারে কিনা 1 ভিউ দেখাচ্ছে, 2 ভিউ, এতক্ষণ তো আপনি দেখছিলেন না আমার ভিডিওটা। বিশেষ করে শেখ রাসেল শিশু আগের বার অন্য ভিডিও দেখছিলেন তাহলে। এবং আইসিটি অধিদপ্তরকে ধন্যবাদ। আমি হচ্ছে মেলার মধ্যে গেলাম, জানেন আপনি, আজকের অনুষ্ঠানে তারপরে ফুল বাগানে এই যে ফুলের দোকানের ওখানে দাঁড়াইছিলাম, বাংলাদেশ সরকারের ওগুলো দেখলেন। প্রধানমন্ত্রী তাই এখন বড় হইলো কি বলি তাহলে। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই এবং আপনার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা। ও এইবার ঠিক আছে। ওই আপনি প্রথমে ওই আগের লাইভে মনে করেন রানিং অবস্থায় ছিল তো, আমি ওই হরিজেন্টালটা করিলাম রানিং অবস্থায়। আপনারা কেডি ঢুকতে বলছিলাম না, কেডি ঢুকলে পর পেয়ে যেতেন। এখন ঠিক আছে, এইভাবে চলবে। আপনি কি আসবেন এখানে? না, লাইভ চালু করে এখানে আসবেন। আচ্ছা ঠিক আছে, আমি হাতে করে লাইভ করতেছি, কিন্তু আমি স্ত্রীকে ডেকেছি একদম শেষে। বেশ কিছু প্রকল্পে আজকে শুভ উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করবে আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উদ্দেশ্যে আমি মঞ্চে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট একটি স্মার্ট কার্ড প্রেরণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি শিল্পকলার ভিতরে তুই বল ওই দিন জনাব জুনায়েদ আহমেদ পালক একটি না, তুই কোন জায়গায়? এই স্মার্ট কার্ডটি কোন জায়গায় উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন হয়ে যাবে আইসিটি বিভাগের অধীনে বিভিন্ন ওটিডি বাংলা ঠিক করতে হবে বন্ধু। শোন ওই শামিমের এখানে লাইভই থি, আমি কিছু কন্ট্রোল নেই, পাগল চুদা বড়া বন্ধ করে ফেলাই লাইভ। কি বলতে বল? এবার আমি বলছি কি শামিম ভাই আপনি লাইভ বন্ধ করলেন কেন? তুমি বাইরে আসতে বলিস তাই। এবার ও কি করিস, ফেসবুকে যে লাইভ করতে বট
আমি করতেছি ইউটিউবে থেকে ফেসবুকে যে লাইভ পেয়েছি আমি তো ভিডিও পাচ্ছি না আঙ্কেল চোদন দিল মনে হয় চোদন এসে জানি না আমার বলছিস কি আমি বলছি আঙ্কেল স্বামী তো বন্ধ করে ফেলাইছে আমি আবার দেখতেছি রঞ্জিতা ডেকে নিচ্ছি তা রঞ্জিতা ডেকে নিয়ে আমি এখানে এসে সব সেটিং ফেটিং করলাম আবার বন্ধ করে ফেলা ইতালি কত বড় পাগল ছিল বস রেডি বাংলা বন্ধ হয়ে গেছে আমি ঠিক করবো না হ্যাঁ আসবি আমি শিল্পকলায় পার্কে পার্কে আসবি নাই আচ্ছা আচ্ছা আগে ফোন দিস তা নাহলে বাড়ি চলে যাবেন বলো শেখ রাসেল অ্যানিমেশন ল্যাব এই সঙ্গে শেখ রাসেল স্কুল অফ ফিউচার থেকে আইকন প্রোগ্রামিং বিষয়ে প্রশিক্ষণ শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের সমর্থন শান্তি শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার প্রকল্পের অধীনে 25,125 জন নারীকে প্রশিক্ষণ প্রদান সবই জনমত রূপান্তর ও ইউবোর্ড সফটওয়্যার স্মার্ট 323 স্মার্ট প্রেগন্যান্সি মনিটরিং সিস্টেম স্মার্ট ট্রিটমেন্ট লাইসেন্স নৈপুণ্য অ্যাপ ও এক পাস হেল্পলাইন সেবা সেন্টার টু অ্যানিমেশন শিল্পে উচ্চশিক্ষা এবং পেশাদার জনবল গড়ে তুলতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক শেখ রাসেল অ্যানিমেশন ল্যাব স্মার্ট নাগরিক গড়ে তুলতে 300টি শেখ রাসেল স্কুল অফ ফিউচার থেকে পাইথন প্রোগ্রামিং বিষয়ে 90 জন করে মোট 27,000 জন শিক্ষার্থীকে 15 দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে এই স্কুলে 9,000 শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে আইসিটি ইন এডুকেশন লিটারেসি ট্রাবল শুটিং ও মেইনটেন্যান্স বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত 26,020 জন শিক্ষককে সনদপত্র প্রদান 34,000 বর্গফুট আয়তনের ও 6 অবকাঠামো নিয়ে হ্যালো এ ওপরে যে দেখেন দিন চ্যানেলটা চলতেছে কিনা লাইভটা চট্টগ্রামে হ্যাঁ আঙ্কেল আছে শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার একটুখানি দেখেন না আপনি রে এই সকল সেন্টার থেকে প্রশিক্ষণ পাবেন 64,000 আচ্ছা দাঁড়ান 2041 সালের মধ্যে 10 লাখ তরুণ তরুণী প্রশিক্ষণ পাবে এবং 5 লক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে তথ্য প্রযুক্তিতে নারীদের সক্ষমতা বৃদ্ধিতে হাত পাওয়ার প্রকল্পের আওতায় 44টি জেলা 130টি উপজেলায় 25,125 জন নারীকে 5 মাসের প্রশিক্ষণ ও 1 মাসের মেন্টরশিপ প্রদান করা হবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে গবেষণা ও উন্নয়নের মাধ্যমে তথ্য প্রযুক্তিতে বাংলা ভাষা সমৃদ্ধকরণ প্রকল্পের মাধ্যমে বাংলা ব্যাকরণ শক্তি বাংলা অনুভূতি বিশ্লেষক জনমত বাংলা ফন্ট কনভার্টার রূপান্তর এবং ইউনিভার্সাল কিবোর্ড তৈরি করা হয়েছে স্মার্ট বাংলাদেশের জনগণের সেবা ব্যয় ও যাতায়াত কাজ করতে স্মার্ট রিপোর্টরি স্মার্ট প্রিন্টেড লাইসেন্স সমন্বিত ইলেকট্রনিক টোল কালেকশন সেবা এক পাস শিক্ষার্থীদের শিক্ষাকালীন ও সামষ্টিক মূল্যায়ন এক নৈপুণ্য সন্তান সংখ্যা নায়কের জন্য স্মার্ট প্রেগন্যান্সি মনিটরিং সিস্টেম চালু করা হচ্ছে কিশোর কিশোরীদের জন্য নিরাপদ নিশ্চিত করতে এবং সব ধরনের সাইবার অপরাধ প্রতিরোধে ফ্রি হেল্পলাইন সেবা লাইনে দিয়েছেন নাই সাউন্ড টাউন ঠিক আছে সাউন্ড টাউন ঠিক আছে না সৃষ্টি এবং তাদের প্রযুক্তিগত দক্ষতা বিকাশে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ইনোভেশন হাব গড়ে তোলা হয়েছে ভিত্তিপ্রস্তর স্থাপন সামনে যাবো আরো 10,000টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব 300টি শেখ রাসেল স্কুল অফ ফিউচারে রোবোটিক্স ফার্ম 3টি শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার এখান থেকে নিলেই সব পাওয়া যাচ্ছে বুঝলেন 595টি চয়েসের সেন্টার ডিপার্টমেন্ট অফ আইসিটি ঠিক আছে এখন স্মার্ট হাব শান্তি ইউনিভার্সিটি ইনোভেশন হাব স্মার্ট ইনোভেটর
স্টেজের কোনায় দাঁড়াবো। শেখ রাসেল ডিজিটাল ল্যাবের সম্প্রসারণ করে বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় নতুন 10,000টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হচ্ছে। ফলে 2 কোটির বেশি শিক্ষার্থী আইসিটি বিষয়ে মোবাইল তো ঝামেলা করবেন একটু। 9,600 শিক্ষক পাবেন প্রশিক্ষণ। 300টি শেখ রাসেল স্কুল অফ ফিউচারে রোবোটিক্স কর্নার। দেশের প্রতিটি সংসদীয় আসনে একটি করে মোট 300টি স্কুলকে ঠিক আছে। শেখ রাসেল স্কুল অফ ফিউচার হিসেবে গড়ে তোলা হয়েছে। স্কুল অফ ফিউচার সমূহকে আরো সমৃদ্ধকরণের লক্ষ্যে এতে অত্যাধুনিক প্রযুক্তি সমৃদ্ধ রোবোটিক্স কর্নার স্থাপন করা হবে। আইটি বিষয়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার নবাবগঞ্জ, টাঙ্গাইল ও কুষ্টিয়াতে 3টি শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার গড়ে তোলা হচ্ছে। দেশের 64টি জেলা ও 491টি উপজেলায় 555টি জয়সেট সেন্টার নির্মাণ করা হচ্ছে। এই সেন্টারে আচ্ছা, ঠিক আছে। আইসিটির বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ প্রদান সহ স্টার্ট আপ এবং আউটসোর্সিং এর জন্য স্পেসের সুবিধা থাকবে। ডিপার্টমেন্ট অফ আইসিটি হ্যাশট্যাগ 2041 স্মার্ট টাওয়ার হবে জাতীয় আইসিটি হাব। এতে সারা দেশের আইসিটি সেন্টারগুলো যুক্ত থাকবে। শিক্ষার পাশাপাশি উদ্ভাবন ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির কেন্দ্র হিসেবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় রাজশাহী, ব্র্যাক ইউনিভার্সিটি, খুলনা বিশ্ববিদ্যালয় এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি ইনোভেশন হাব গড়ে তোলা হবে। জাতির পিতার কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শুভ জন্মদিন উপলক্ষে উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া উদ্যোগগুলো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রাখতে সুদূর প্রসারী ভূমিকা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সুধীবৃন্দ, আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আইসিটি বিভাগের অধীনে এই প্রকল্পগুলো, যার শুভ উদ্বোধন এবং ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মাননীয় প্রধানমন্ত্রী, এই প্রকল্পগুলো এক অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত সুধী, শেখ রাসেলের শৈশবের আখ্যান যেন আপামর বাঙালির শৈশবের আখ্যান। শেখ রাসেলের শৈশবের মধ্যেই বাঙালি তার রূপকথার শৈশবের গল্প খুঁজে পায়। তো কেমন ছিল শেখ রাসেলের শৈশব? কতটুকু দুরন্ত, প্রাণবন্ত, কতটুকু নির্ভীক, নির্মল, দুর্জয়, কতটুকু মানবিক? শেখ রাসেলের শৈশবের সেই সকল তথ্যচিত্র এবং গল্প নিয়ে আমরা একটি বই প্রকাশ করেছি আমাদের আজকের শেখ রাসেল দিবস 2023 উপলক্ষে, যা কিনা পৌঁছে যাবে বাংলাদেশের সকল শিশু কিশোরদের কাছে। এই বইটির মোড়ক উন্মোচন করার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। বইটির নাম হচ্ছে স্মরণের আবরণে শেখ রাসেল। এই বইটি সম্পাদনা করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি, আর উপদেষ্টা সম্পাদক হিসেবে রয়েছেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটির সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব চৌধুরী নাফিস সারাফত। আমরা দেখতে পাচ্ছি বইয়ের প্রচ্ছদটি অত্যন্ত চমৎকার। এই প্রচ্ছদটি করেছেন ইয়াসিন কবির জয়। প্রচ্ছদে সদা হাস্যোজ্জ্বল প্রাণবন্ত শেখ রাসেল। শেখ রাসেল এদেশে আজ লক্ষ কোটি শিশু হয়ে গিয়েছে। এদেশে মাঠ ঘাট প্রান্তর জুড়ে প্রধানমন্ত্রীর চোখ তার আদরের ছোট ভাই শেখ রাসেলকে অবিরাম খুঁজে যায়। অসংখ্য ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। আপনার উপহার হিসেবে এই বইটি পৌঁছে যাবে আমাদের ছোট্ট শিশু কিশোর বন্ধুদের কাছে। তারা আরো গভীরভাবে জানতে পারবে
শহীদ শেখ রাসেল সম্পর্কে। সুধীবৃন্দ, আজকের এই অনুষ্ঠানে আমরা ইতিহাস করে এমন একজন ব্যক্তিকে নিয়ে এসেছি যিনি কিনা ভারতীয় সেনাবাহিনীর একজন কর্নেল ছিলেন। পাকিস্তানের বন্দিশালা থেকে বঙ্গবন্ধুকে তিনি উদ্ধার করেছিলেন। শেখ রাসেলের সঙ্গে তার ছিল এক সেই নির্মম হত্যাকাণ্ডেরও তিনি এক জীবন্ত সাক্ষী। আমরা কর্নেল অশোক তারার নিকট থেকে শেখ রাসেল দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তা পেয়েছি। এই মুহূর্তে কারিগরি টিমের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের অনুরোধ জানাচ্ছি। From Bharat, India, I must thank the organizer who has invited me and honored me to speak on this great day. From the very beginning, I said I would like to call it Russell Children Day because Russell was not only child of Bangabandhu, he was the face of millions of children of Bangladesh. I know him since 17th December. It is very strange that the people are so inhuman while treating the children. I still remember when I rescued the family, I could see the spark in the eyes of the Russell, the sparks of pride, sparks of joy, wonder. And whenever I visited later, I always found the glow of joy on his face. There's a pride. When Sheikh Mujib Rahman returned to Dhaka on 10th January 1972 from Pakistan, I was invited by him on 12th January 72 as his resident. When I met him during informal talk, what a great leader he was. What a genuine leader of people he was. During informal talk, not even once he mentioned the atrocities that he or his family has gone through for the liberation of Bangladesh, but how to heal the wounds of the people, improve the economy, and bring back the pride of Bangladesh people. And during that time, I talked to him about the sparks I saw in eyes of the Russell. He looked at me and said, all children in Bangladesh are our children. I want the same spark of Jai Bangla in the eyes of all the children. Our present Prime Minister, Honorable Sheikh Hasina, has pursuing the dream of Bangabandhu and putting all our efforts to ensure that the abusive life of children was eliminated from Bangladesh. And it is all the industries, all the businessmen, all the organization and the people of Bangladesh must stand with her to ensure to eliminate the abusive life of children. She knows the child is the wealth of nation, the future of nation, but above all is pride of nation. And she wants that pride to be kept, maintained, make Bangladesh a progressive nation, a great nation, which she has to fulfill the dreams of Bangabandhu. There are so many things to say, but I will say that we must stand with her. Everyone to ensure that the abusive life of children, not only by Bangladesh, but all over the world should be eliminated and bring a very, very progressive society and a nation. In the end, I again say that I will call Russell Children Day. Joy Bangla, Joy Bharat, India. আমরা এতক্ষণ ভিডিও বক্তব্য শুনলাম কর্নেল অশোক কুমার পাড়ার, যিনি পাকিস্তানের হিংস্র বন্দিশালা থেকে বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের উদ্ধার করেছিলেন।
সেই উদ্ধার অভিযানে যেমন তিনি বলছিলেন তার বক্তব্যে, তিনি রাসেলকে কেমন পেয়েছিলেন একজন নির্ভীক, একজন নির্মম, একজন দুর্জয় শিশু। তার সেই অভিজ্ঞতায় তিনি আমাদের সঙ্গে শেয়ার করলেন ভিডিও বার্তার মাধ্যমে। সুধীবৃন্দ, 2041 সালের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর ভীষণ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ডিজিটাল থেকে স্মার্ট বাংলাদেশে উত্তরণের যে নিরলস প্রচেষ্টা চলে যাচ্ছে, মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র আইসিটি অ্যাডভাইজার সজীব জয়ের নেতৃত্বে আইসিটি মিনিস্ট্রির পক্ষ থেকে তারই বিভিন্ন উদাহরণ, নমুনা, উন্নয়ন আজকে দৃশ্যমান সারা বাংলাদেশে। আগামী স্মার্ট বাংলাদেশে যেই মন্ত্রণালয় লিডিং মিনিস্ট্রি হিসেবে কাজ করবে সেটি হচ্ছে আইসিটি বিভাগ। আর এই মুহূর্তে আইসিটি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক এমপি আজকের অনুষ্ঠানের সভাপতি, তার বক্তব্য রাখতে আসছেন। অসংখ্য ধন্যবাদ। আজকের অনুষ্ঠানের সঞ্চালক, একসময়ের জাতীয় শেখ রাসেল শিশু কিশোর পরিষদের খুদে বক্তা, শিশু বক্তা, আজকে একজন ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন রনি আজকের এই অনুষ্ঠানটি খুব প্রাণবন্ত করে উপস্থাপনা করার জন্য রনির প্রতি আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকে মঞ্চে উপস্থিত আছেন শেখ রাসেল জাতীয় দিবসের পুরস্কার বিতরণী এবং উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের প্রধান পৃষ্ঠপোষক, শেখ রাসেলের শ্রদ্ধেয় বড় বোন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য তনয়া, আধুনিক ডিজিটাল বাংলাদেশের স্থপতি, স্মার্ট বাংলাদেশের উপকার, আমাদের প্রাণপ্রিয় প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি। মঞ্চে আরো উপস্থিত আছেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সম্মানিত সচিব জনাব মোহাম্মদ শামসুল আরেফিন। উপস্থিত আছেন আমাদের শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং বর্তমান মহাসচিব জনাব কে এম শহীদুল্লাহ ভাই। উপস্থিত আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর চৌধুরী নাফিস শরাফত। উপস্থিত সাংগঠনিক সচিব রতন ভাই, উপদেষ্টা পরিষদের সদস্য সিরাজ ভাই, তরফদা ভাই এবং উপস্থিত আমার সামনে মাননীয় মন্ত্রীবর্গ, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ, মাননীয় মেয়র তাপস ভাই এবং সাংবাদিক বন্ধুগণ, এবং বিশেষ করে যাদের জন্য আজকের এই আয়োজন, আমাদের স্নেহের ছাত্রছাত্রী বন্ধুরা, সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তাদের প্রতি আদাব। সবাইকে শুভ সকাল। আমার বক্তব্যের শুরুতেই আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি স্মরণ করছি ৭১-এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষাধিক নির্যাতিত মা বোনদের। স্মরণ করছি শহীদ শেখ রাসেল এবং বঙ্গবন্ধু পরিবারের সকল সদস্যবৃন্দকে, যাদেরকে আমরা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে আমাদের হারাতে হয়েছে। আজকে 18ই অক্টোবর 2023, আজ থেকে 60 বছর আগে 1964 সালে আজকের এই দিনে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্মগ্রহণ করেছিলেন। শেখ রাসেলের জন্ম থেকে শুরু করে তার 10টি বছর কেমন ভাবে শেখ রাসেল কাটিয়েছিলেন, আমরা সেই সম্পর্কে জানতে পারি আমাদের প্রাণপ্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের লেখা
আমাদের ছোট্ট রাসেল সোনা বইতে। এই বইয়ের মধ্যে শেখ রাসেলের জন্মকথা, তার নির্মল শৈশব, তার বুদ্ধিদীপ্ত মেধাবী কার্যক্রম, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কাছে থেকে না পাওয়ার বেদনা, সবকিছুই সেই বইটির মধ্যে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা তুলে ধরেছেন। আমরা জানতে পারি বঙ্গবন্ধু নিজের লেখা কারাগারের রোজ নাম চায়। বঙ্গবন্ধু যখন এ দেশের জন্য, জাতির জন্য আন্দোলন সংগ্রামে বারবার কারাবরণ করতে হয়েছে, তখন শিশু শেখ রাসেলকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত হতে হয়েছে। বিশেষ করে এই 2023 সালে শেখ রাসেল দিবসে আমার আবেগ এবং অনুভূতিটা একটু ভিন্ন, কারণ আমার কনিষ্ঠ সন্তান অনির্বাণ সে 10 বছরে পদার্পণ করেছে। আমি যখন আমার ছেলের মুখের দিকে তাকাই, অনির্বাণকে যখন দেখি, আমি তখন রাসেলকে দেখতে পাই। এখানে আপনারা যারা আছেন, টেলিভিশনে কিংবা অনলাইনে যারা শুনছেন, আমাদের অনেকেরই 10 বছর বয়সী সন্তান আছে, ছোট ভাই আছে, বোন আছে। একবার যদি কল্পনা করি 10 বছরে একজন নিষ্পাপ শিশু যে বাঁচতে চেয়েছিল, যে বড় হয়ে আর্মি অফিসার হতে চেয়েছিল, দেশের জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে চেয়েছিল, কেন তাকে সেই দিন নির্মমভাবে হত্যা করা হলো? বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর পরিবার শেখ রাসেলের হত্যাকাণ্ড এটি শুধুমাত্র একটি রাজনৈতিক হত্যাকাণ্ড ছিল না, এটি ছিল বিশ্ব মানবতার বিরুদ্ধে এক নির্মম অপরাধ। অথচ সেই হত্যাকাণ্ডের বিচার করা যাবে না। সেই মর্মে 75 15 আগস্টের খুনিরা, দেশদ্রোহীরা, সেই সময় খুনি জিয়াউর রহমান ক্ষমতা দখল করে ইনডেমনিটি অধ্যাদেশ জারি করে সেটাকে আইনে পরিণত করে, সেটাকে সংবিধান সংশোধন করে, মহান জাতীয় সংসদ এবং পবিত্র সংবিধানকে কলঙ্কিত করে সেই বিচারের পথটাকে বন্ধ করতে চেয়েছিল। আজকে আমাদের প্রাণপ্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের ভোট, ভালোবাসা এবং সমর্থন নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করতে পেরেছিল বলেই আমরা 75 15 আগস্টে হত্যাকাণ্ডের বিচার আদালতে সুসম্পন্ন হতে দেখেছি। কিন্তু তারপরেও সেই বিচারে আংশিক কার্যকর হয়েছে। এখনো কিন্তু পলাতক খুনিরা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে তারা পলাতক অবস্থায় আছে। তাদের সেই সাজা কিন্তু কার্যকর করা যাচ্ছে না। যে সকল দেশ বড় বড় মানবতার কথা বলে, আমেরিকা, কানাডা, সেই সব দেশে নিষ্পাপ শিশু শেখ রাসেলের খুনিরা পালিয়ে আছে। আমরা আজকে বিশ্ব বিবেকের কাছে, সকল আন্তর্জাতিক সংস্থার কাছে, মানবাধিকার সংস্থার কাছে এবং যে সকল দেশে বঙ্গবন্ধুর খুনিরা, শেখ রাসেলের খুনিরা পালিয়ে আছে, তাদের কাছে জোর দাবি জানায় যেন বিশ্ব মানবতার বিবেক জাগ্রত হয় এবং সেই খুনিদেরকে বিচারের আওতায় আনা হয়। আজকে শেখ রাসেল দিবসে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শেখ রাসেলের স্মৃতিটা আমাদের শিশু, কিশোর, কিশোরীদের কাছে তুলে ধরার জন্য আইসিটি বিভাগকে যে সুযোগ করে দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আমরা ইতিমধ্যে ডিজিটাল বাংলাদেশ আর্কিটেক্ট সজীব অজয় জয় ভাইয়ের পরামর্শে, তার নেতৃত্বে আমরা 13,000 শেখ রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপন করেছি এবং আজকে নতুন করে আমাদের 41 সালের স্মার্ট নাগরিক গড়ে তোলার জন্য
দক্ষ নাগরিক গড়ে তোলার জন্য জননেত্রী Without শেখ stand, হাসিনার ওই যে উপহার ক্যামেরা দেখেন। আরো 10,000 শেখ হ্যাঁ। রাসেল ডিজিটাল কম্পিউটার ল্যাব স্থাপনের ভিত্তিপ্রস্তর জননেত্রী শেখ হাসিনা স্থাপন করেছে। এবং পাশাপাশি ওরে হবে আগামী দিনে 41 সালে স্মার্ট অর্থনীতি গড়ে তুলতে আমাদের যে চতুর্থ শিল্প বিপ্লবের প্রয়োজনীয় সম্পর্কে ঠিক আছে ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে। সেরকম রোবোটিক্স কর্নার, এআর ভিআর ল্যাব সহ আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই অত্যাধুনিক শেখ রাসেল এনিমেশন জুম ল্যাব করে কি হবে উদ্বোধন করেছেন মাননীয় সাউন্ডটা ক্যাপচার প্রধানমন্ত্রী। করতে পারছিল এই সকল কার্যক্রম আজকে আমরা করতে পারছি কারণ পরপর 3 বার এবং বাংলাদেশ আওয়ামী লীগকে 4 বার দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের সেবা করার সুযোগ করে দিয়েছেন বলে 1989 সালে যখন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর জুম আউট করে দিছে এবারে ছবিটা খারাপ দেখাচ্ছে প্রতিষ্ঠা করেন তখন কিন্তু বাংলাদেশে আপনার ইনকোডারের থেকে একটু ঝামেলা করছে বুঝলেন কোনো বিশ্ববিদ্যালয় কম্পিউটার ল্যাব ছিল হচ্ছে ইয়েসটা না হলে হয় না ঢাকা বাইরে এবং ঢাকাতেও সেই সময় ইন্টারনেট হ্যাঁ। কানেকশন ছিল না। হাত সেই সময় ব্যথাই বঙ্গবন্ধুর নাম বেশি বেশি চাপা বাংলাদেশে অলিখিতভাবে নিষিদ্ধ ছিল। আমাদের একটা কভার ফেস রাখেন সেই সময়ে বঙ্গবন্ধুর কন্যা আমাদের শিশু কিশোর তরুণ তরুণীদেরকে দেশপ্রেম উদ্বুদ্ধ করে বঙ্গবন্ধুর আদর্শের এক একজন সোনার মানুষে পরিণত করার জন্য সাবেক ছাত্রদের কিছু নেতৃত্বকে দিয়ে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে প্রতিষ্ঠা করেন। আজকে তাদের মাঝে অনেকেই আমাদের মাঝে তাদের নেই। মানে রাকিব ভাই, মাহমুদ ইসলাম চৌধুরী, আমি তাদেরকে স্মরণ করছি যারা এই দীর্ঘ 33টি বছর ধরে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এবং নির্দেশনায় দেশের হাজার হাজার লক্ষ লক্ষ আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে ইতিহাস, মুক্তিযুদ্ধের চেতনা, বঙ্গবন্ধুর আদর্শ এবং সামনে অসাম্প্রদায়িক প্রগতিশীল নাগরিক গড়ে তোলার জন্য যারা অবদান রেখেছে। এবং সবশেষে আমি সবাইকে অনুরোধ করব আমাদের 41 সালে যে স্মার্ট বাংলাদেশের দিক নির্দেশনা এবং উপকল্প জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে দিয়েছেন সেই স্মার্ট দক্ষ নাগরিক, স্মার্ট ক্যাশলেস অর্থনীতি, স্মার্ট দক্ষ সরকার এবং আমাদের একটি অন্তর্ভুক্তিমূলক বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা গড়ে তুলে আমরা 41 সাল নাগাদ একটি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব। বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ে তোলার জন্য একজন সোনার মানুষে পরিণত হব এই আহ্বান রেখে আমরা বক্তব্য শেষ করছি। আমরা জয়ী, আমরা দুর্বার, প্রযুক্তি এগিয়ে যাওয়ার হাতিয়ার, ইনোভেটিভ অ্যান্ড স্মার্ট। জয় বাংলা, জয় বাংলা। ধন্যবাদ মাননীয় প্রতিমন্ত্রী তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব জুনায়দ আহমেদ ফলক এমপি। আপনার অত্যন্ত মূল্যবান অনুপ্রেরণাদায়ক বক্তব্য রাখার জন্য আমাদের কাছে সুদবৃন্দ। এ পর্যায়ে রয়েছে আজকের অনুষ্ঠানে অর্থাৎ এই দিবসের অন্যতম আকর্ষণ, সেটি হচ্ছে শেখ রাসেল পদক 2023 প্রদান। বাংলাদেশের লক্ষ কোটি মেধাবী শিক্ষার্থীদের, তরুণদের, শিশু কিশোরদের উদ্ভাবিত করার জন্য, অনুপ্রাণিত করার জন্য আইসিটি বিভাগ এই শেখ রাসেল পদক 2023 এবারে প্রবর্তন করেছে। এর আগে ছিল 2022, 2021 আর 2023 শেখ রাসেল পদক এবং স্মার্ট বাংলাদেশ পদক 2023 এই দুটি প্রদান পর্ব এখন শুরু হচ্ছে। বিভিন্ন ক্যাটাগরিতে শেখ রাসেল পদক 2023 যারা পেয়েছে আমি তাদের নাম ঘোষণা করছি। শিক্ষা ক্যাটাগরিতে জনাব শতদল বিশ্বাস এবং জনাব আজমাই সারা, আপনাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রী সান্নিধ্য অনুমতি প্রার্থনা করছি। আমি অন্যান্য অতিথিবৃন্দেরও অনুমতি প্রার্থনা করছি আপনারা সবাই দাঁড়িয়ে আমাদের কীর্তিমানদের গলায় এবং হাতে তাদের পুরস্কার বুঝিয়ে দিবেন। শিক্ষা ক্যাটাগরিতে শতদল
বিশ্বাসের পরে আসবেন জনাব আজমাই সাদাত। মাননীয় প্রধানমন্ত্রী শিশু কিশোরদের অত্যন্ত ভালোবাসেন। তাদের সঙ্গে ফটো সেশন করা থেকে শুরু করে ব্যক্তিগত আলাপ তিনি অত্যন্ত পছন্দ করেন, তাই আমরা দেখতে পেলাম। অসংখ্য ধন্যবাদ। এবারে আসবেন আজমাই সাদাত শিক্ষা ক্যাটাগরিতে। বিজ্ঞান ও প্রযুক্তি ক্যাটাগরিতে জনাব আন নাফিও শেখ নসর পদক 2023 গ্রহণ করছে। আন নাফিও। এবারে ক্রীড়া ক্যাটাগরিতে মোসাম্মদ সুলতানা আক্তার। এ পর্যায়ে প্রতিভাবান বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর ক্যাটাগরিতে প্রতিভাবান বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোর ক্যাটাগরিতে শেখ রাসেল পদক 2023 গ্রহণ করতে আসছে মিথুন জিরা। জনাবা মিথুন জিরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সব শিশুই সমান। বিশেষ করে আমরা জানি যে মাননীয় প্রধানমন্ত্রী যোগ্য কন্যা সাইমা ওয়াজেদ পুতুল তাকে নিবেদিত করেছে এই বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উন্নয়নের জন্য সারা বিশ্বব্যাপী কাজ করে যাচ্ছে। আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং সেই শিশুদের কাতারে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও তাদের মেধার স্বাক্ষর রেখে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। আসুন আমরা চলে একটি কলকাতাতে বিশেষ চাহিদা সম্পন্ন মেধাবী শিশু জনাব মিথুন জিরার জন্য। জনাবা মিথুন জিরা। ধন্যবাদ। শিল্পকলা ও সংস্কৃতি এই ক্যাটাগরিতে পুরস্কার দিতে আসছে জনাব নাইমুল ইসলাম রাতুল। ধন্যবাদ। খুদের প্রোগ্রামার এই ক্যাটাগরিতে পদক বিজয়ী মঞ্চে আসছেন যারা মোহাম্মদ শহীদ সবুজ হোসেন। খুদের লেখক ক্যাটাগরিতে শেখ রাসেল পদক গ্রহণ করতে মঞ্চে আসছেন জনাব ঋতুরাজ নবীন বৃন্দ। খুদের লেখক ঋতুরাজ নবীন বৃন্দ। তার নামেও লেখনী ছাপ লক্ষ্য করি আমরা। ঋতুরাজ অনলাইনে অনেকের কাছে অনেক জনপ্রিয়। বাপ বেটা নামে তাদের একটা ব্যান্ড রয়েছে, তার বাবার সঙ্গে দুজনে মিলে গিটার বাজিয়ে গান গায়। এই পর্যায়ে প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে ডিজিটাল স্কুল পদক গ্রহণ করতে আসছে মিলেনিয়াম স্টার স্কুল অ্যান্ড কলেজ রংপুর। তার পক্ষে প্রতিষ্ঠানের প্রধান জনাব এ মুস্তাফিজুর রহমান অধ্যক্ষ। এবার প্রাতিষ্ঠানিক
আছেন জনাব উপজেলা নির্বাহী অফিসার লালপুর নাটোর। ধন্যবাদ সম্মানিত সুধী। এবারে স্মার্ট বাংলাদেশ পুরস্কার 2023 প্রদান করা হবে। এই পুরস্কারটি সরকারি ও বেসরকারি এই দুটি পর্যায়ে সাধারণ ও কারিগরি ক্ষেত্রে প্রদান করা হচ্ছে। সরকারি ক্ষেত্রে প্রথমেই পুরস্কার গ্রহণ করতে আসছে অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক কক্সবাজার জনাব মোহাম্মদ জসিমউদ্দিন চৌধুরী। স্মার্ট বাংলাদেশ 2023। বেসরকারিভাবে স্মার্ট বাংলাদেশ 2023 পদক গ্রহণ করতে আমি মঞ্চে আহ্বান জানাচ্ছি ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মাসুদ আলমকে। জনাব মাসুদ আলম, ব্যবস্থাপনা পরিচালক, ই লার্নিং অ্যান্ড আর্নিং লিমিটেড। এবারে শেখ রাসেল জাতীয় শিশু পরিষদ এবং আইসিটি বিভাগের উদ্যোগে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে স্মার্ট বাংলাদেশ পদক 2023 সরকারি ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ গ্রহণ করতে আসবেন। বাংলাদেশ পুলিশের পক্ষে গ্রহণ করবেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল জনাব চৌধুরী আব্দুল্লাহ মামুন পিপিএম বা পিপিএম। বাংলাদেশ পুলিশের আইজি জনাব চৌধুরী আব্দুল্লাহ মামুন বাংলাদেশ পুলিশের পক্ষে স্মার্ট বাংলাদেশ পুরস্কার 2023 গ্রহণ করবেন মঞ্চ থেকে। এ পর্যায়ে স্মার্ট বাংলাদেশ পুরস্কার 2023 বেসরকারি ক্যাটাগরিতে পুরস্কার দিতে মঞ্চে আহ্বান জানাচ্ছি উইমেন অ্যান্ড ই-কমার্স এই প্রতিষ্ঠানে চলছে বিএর সভাপতি নাসিমা আক্তার। উইমেন অ্যান্ড ই-কমার্স প্রতিষ্ঠানের পক্ষ থেকে নাসিমা আক্তার। ধন্যবাদ। এবারে জাতীয় পর্যায়ে কারিগরি ক্ষেত্রে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মার্ট বাংলাদেশ পুরস্কার 2023 দিকে মঞ্চে আহ্বান জানাচ্ছি মোহাম্মদ আরিফ ইফতেখার মাহমুদ, সহযোগী অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। বেসরকারি ব্যক্তিগত ক্যাটাগরিতে টেক্সাস ক্লাউড লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ ওমর মঞ্চে আসছেন। স্মার্ট বাংলাদেশ
পুরস্কার 2023 মাননীয় প্রধানমন্ত্রী হাতে গ্রহণ করার জন্য। ধন্যবাদ। এ পর্যায়ে সরকারি দলগত ক্যাটাগরিতে স্মার্ট বাংলাদেশ পুরস্কার 2023 গ্রহণ করতে মঞ্চে আসবেন বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট BRRI এর প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব ডক্টর মোহাম্মদ ইসমাইল হোসেন। তিনি সরকারি কাজে দেশের বাইরে অবস্থান করায় তার পক্ষ থেকে এই পুরস্কারটি গ্রহণ করবেন চট্টগ্রাম জনাব মোহাম্মদ মাহমুদ বিন ওয়াহাব। এ পর্যায়ে বেসরকারি দলগত ক্যাটাগরিতে স্মার্ট বাংলাদেশ পুরস্কার 2023 গ্রহণ করতে মঞ্চে আসছেন মানব পার্কের প্রধান নির্বাহী ফাউন্ডার জনাব মোহাম্মদ শাকিব। তার দলের পক্ষ থেকে ধন্যবাদ। এ পর্যায়ে আবারও সরকারি প্রাতিষ্ঠানিক ক্যাটাগরিতে পুরস্কার দিতে আসছে মঞ্চে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার তার পক্ষে জনাব জিয়াউল আহসান মহাপরিচালক ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার। মেজর জেনারেল জনাব জিয়াউল আহসান। বেসরকারি প্রাতিষ্ঠানিক প্রধান নির্বাহী কর্মকর্তা। ধন্যবাদ। সুধীবৃন্দ, এ পর্যায়ে রয়েছে স্মার্ট জেলা উদ্ভাবন চ্যালেঞ্জ 2023। সারা বাংলাদেশে 5 জন জেলা প্রশিক্ষককে এই স্মার্ট জেলা উদ্ভাবন চ্যালেঞ্জ 2023 পুরস্কার প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী। আমি প্রথমেই মঞ্চে এসে স্মার্ট জেলা উদ্ভাবন চ্যালেঞ্জ 2023 পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানকে। এবারে আমি মঞ্চের সঙ্গে আহ্বান জানাচ্ছি কক্সবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ শাহিদ ইসলামকে। এবং সর্বশেষ আসবেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক জনাব মাহবুবুর রহমান। সম্মানিত বিজয়ীদের প্রত্যেককে জানাচ্ছি আমাদের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
পর্যায়ে রয়েছে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ কর্তৃক সারা মাস ব্যাপী শেখ রাসেল দিবস উদযাপন করার লক্ষ্যে আয়োজিত বিভিন্ন ক্রীড়া, চিত্রাঙ্কন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার প্রদান। আমি একে একে নাম ঘোষণা করছি আর বন্ধুদের মঞ্চে এসে মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রথমে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত বন্ধুদের নাম। গ্রুপ গতে প্রথম স্থান অধিকারী আয়রা ইলকাবি মহসিন। তারপরে আসবে তৃতীয় স্থান অধিকারী সপ্তম দাস উৎস এবং তৃতীয় স্থান অধিকারী মুসা ইব্রাহিম আয়াত। চিত্রাঙ্কন প্রতিযোগিতা গ্রুপ খ প্রথম স্থান অধিকারী আয়ুষ বিশ্বাস, দ্বিতীয় স্থান অধিকারী আইরিন এশা এবং তৃতীয় স্থান অধিকারী সুহাইলা সুমা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা গ্রুপ গ প্রথম স্থান অধিকারী অনির্বাণ রায়, অনির্বাণ রায় দ্বিতীয় স্থান অধিকারী আনিশা হাসনা এবং তৃতীয় স্থান অধিকারী তাজরিয়ান সিদ্দিকী। তাদের এই রংতুলির আদরে তারা শেখ রাসেল বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের ছবি এঁকেছিল এবং আজ পুরস্কার পেয়েছে। এ পর্যায়ে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু প্রথম স্থান অধিকারী কানিজ ফাতেমা ঐশী, তাজরিয়ান সিদ্দিকের পরে মঞ্চে আসবেন তৃতীয় স্থান তাজরিয়ান সিদ্দিকী, সুধীবৃন্দ, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুরাও আমাদের এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন। আমি তাদের নাম ঘোষণা করছি। প্রথম স্থান অধিকারী বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর নাম কানিজ ফাতেমা ঐশী। বিশেষ চাহিদা সম্পন্ন শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে শেখ রাসেল পরিষদের পক্ষ থেকে প্রথম স্থান অধিকার করেছেন। দ্বিতীয় স্থান অধিকারী বন্ধু মাহি হোসেন রাজ, তৃতীয় স্থান অধিকারী সাবরানা হাসান, এবারে বিশেষ বিবেচনায় পুরস্কার প্রথমে আসবেন আইরিন বিন হাসান। দুঃখিত, তারা তাদের পক্ষ থেকে পুরস্কার আমাদের কার্যালয় থেকে গ্রহণ করার জন্য অনুরোধ জানানো হলো। দাবা প্রতিযোগিতায় যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে তাদের নাম ঘোষণা করছি আমি। প্রথম স্থান অধিকারী বালক, বয়স 1 থেকে 4, জাইয়ান রশিদ লক্ষ্য। দ্বিতীয় স্থান অধিকারী শাফায়েত কিবরিয়া আজাদ, তৃতীয়
স্থান অধিকারী মুহতাকি তাজওয়ার নাসির। বালিকা 1 থেকে 4 বয়স দাবা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী জুয়েনা মাহফুজ, দ্বিতীয় স্থান অধিকারী আরিশা হোসেন জুবা এবং তৃতীয় স্থান অধিকারী মালিকা পেশর। বালক দাবা 5 থেকে 10 বছর বয়স প্রথম স্থান চাকরাই মোস্তফা সালি, দ্বিতীয় স্থান মোহাম্মদ আসমান পারভেজ শায়ার, তৃতীয় স্থান ইহাম চৌধুরী। বালিকা 5 থেকে 10 এই গ্রুপে প্রথম স্থান ওয়াজিফা আহমেদ, দ্বিতীয় স্থান নুসরাত জাহান আলম এবং তৃতীয় স্থান সিদ্ধার্থী মোহাম্মদ। এ পর্যায়ে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের নাম দলীয় রিপুর প্রথম স্থান ইফতিজা খান চৌধুরী, দলনেতা মঞ্চে আসেন। দ্বিতীয় স্থান ফারহানা রওশন বিয়া, মঞ্চে আসবেন। এবং তৃতীয় স্থান বৈশাখী দাস, দলনেতা। পল্লীবিদ্যুৎ প্রতিযোগিতা প্রথম স্থান আদিশা বিনতে আরব, দ্বিতীয় স্থান আবু তালহা, তৃতীয় স্থান মোসাম্মদ আলী খান। বেসরকারিতে প্রথম স্থান অনন্যা চৌধুরী, দ্বিতীয় স্থান মাহিন সুলতানা এবং তৃতীয় স্থান আদিত্য দাস। শেখ রাসেল দিবস 2023 উপলক্ষে আয়োজিত হয়েছিল অনূর্ধ্ব-16 ফুটবল টুর্নামেন্ট। আমি চ্যাম্পিয়ন দলের অধিনায়ক পূর্বাঞ্চল অঞ্চল এবং রানার দলের অধিনায়ক মোহাম্মদ রিফাতকে মঞ্চে আসার জন্য বলে যান। মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা সংস্কৃতি এক অনন্য পৃষ্ঠপোষক। তার অভিজ্ঞতায় সংস্কৃতি বলা এক প্রজন্ম অভিজ্ঞতা বাংলাদেশ আমরা তারই উৎসবে দেখতে পাই। আমাদের প্রতিযোগিতাগুলো যখন আমরা আয়োজন করি তখন হাজার হাজার অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় বিজয় বন্ধুরা তাদেরকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য তোমাদের নাম ঘোষণা করা হয়ে গিয়েছে। ইতিমধ্যে তোমাদের সার্টিফিকেট পৌঁছে যাবে তোমাদের কাছে। তোমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে শুধুমাত্র পদকটি গ্রহণ করে নাও। সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে শেখ রাসেল ফুটবল টুর্নামেন্টে বিজয়ী দল জাকারিয়া থানার পক্ষ থেকে বিশ্বনাথ পাল অত্তর চ্যাম্পিয়ন এবং রানার দল মোহাম্মদ আব্দুল কারিম শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-16 পুরস্কার গ্রহণ করেছে। আর নানারা হয়েছে মোহাম্মদ খানা, মোহাম্মদ খানা এই বলিবেন মোহাম্মদ রিফাত এবং আব্দুল কাদের। সর্বশেষ শেখ রাসেল শুটিং কম্পিটিশন। শেখ রাসেল শুটিং কম্পিটিশনে পুরুষ 100 মিটার রাইফেলে প্রথম স্থান অধিকারী তামজিদ আলম মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেছেন। আর মহিলা বিভাগে 100 মিটার রাইফেলে প্রথম স্থান অধিকারী জাফিয়া খান জমি
এর সাথে সাথে শেষ আমাকে পুরস্কার প্রদান করবো মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের কাছে একটা বিশেষ রিপোর্ট এসেছে, স্মার্ট বাংলাদেশ পুরস্কার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষ থেকে নির্বাহী চেয়ারম্যান সিনিয়র সচিব জনাব রহমান হোসেন মিয়া, তিনি দেশের বাইরে থেকে তার পক্ষ থেকে এই মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে গ্রহণ করবেন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য জনাব মহসিনা ইয়াসমিন। জনাব মহসিনা ইয়াসমিন। ওই আপনি তারপরে আসবে শেখ রাসেল পদকপ্রাপ্ত বন্ধু খুদে অভিভাবক জনাব মোহাম্মদ সবুজ হোসেন। স্থানে যেন ভালো লাগে, আমি গাড়ি করছি। যারা পুরস্কার প্রাপ্ত হয়েছে তাদের সবাইকে আমাদের আন্তরিক অভিবাদন। তাদের সকলের উদ্দেশ্যে আসলে আমরা জোরে একটি করতালি দিই। আমরা বিশ্বাস করি আপনারা আজকে যে পুরস্কার পেয়েছেন, সামনের দিনগুলোতে দেশ এবং বিদেশে আপনাদের মেধা এবং দক্ষতার মাধ্যমে আপনাদের উজ্জ্বল স্বাক্ষর রাখবেন নিজেদের কর্মক্ষেত্রে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। অত্যন্ত ধৈর্য সহকারে আজকের অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে বিভিন্ন পর্যায়ে প্রতিযোগিতায় বিজয়ী বন্ধুদের পুরস্কার দিয়ে নিষ্ঠাকে আপনি অনুপ্রাণিত করেছেন। তারাই আপনার আগামী স্মার্ট বাংলাদেশে অগ্রণী ভূমিকা পালন করবে, আপনার আলোর সহযাত্রী। আমি ছোটবেলায় অনেক ভোট পেয়েছি আপনার হাতে, এখন বাকিদের সুযোগ করে দিচ্ছি। অনেক ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। শুধু কিন্তু আইসিটি বিভাগের পক্ষ থেকে শেখ রাসেলের উপর একটি ত্রিমাত্রিক চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে। এটি একটি অ্যানিমেশন চলচ্চিত্র। আমরা এই মুহূর্তে স্ক্রিনে এই ত্রিমাত্রিক অ্যানিমেশন চলচ্চিত্র, যার নামটি সবার পরিচিত, কেন পরিচিত তাও আপনারা জানেন, আমাদের ছোট রাসেল সোনা। আমাদের ছোট রাসেল সোনা এই শীর্ষক ত্রিমাত্রিক চলচ্চিত্রটি এখন স্ক্রিনে প্রদর্শন করা হবে। ফিলোসফার ডক্টর ইয়াসমিন খুব বড় হয়েছে। আমাদের ছোট্ট আমাদের ছোট্ট বড় হয়ে তুমি কি হবে আছে? ছয় বাবা আব্বা 6 বছর এবার বন্ধই গ্রেফতার হয়ে গেলেন। বত্রিশ নম্বরের বাসের সামনে রাস্তায় নবের জানতে আসে সাথে থাকতো কুকুরটা।
রাসেলকে সাথে নিয়ে যেতে চেয়েছি। আমি মায়ের কাছে যাবো, আমি মায়ের কাছে যাবো। সুপ্রিয় শিল্পীবৃন্দ, এ পর্যায়ে সেই মায়ের কথা যার বক্তব্য শোনার জন্য আমরা শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদে লক্ষ লক্ষ শিশু কিশোররা সারা বছর ব্যাপী অধীর আগ্রহে অপেক্ষা করি। যিনি আমাদের হ্যামিলনের পাখিয়ালা, যিনি আমাদের অমর কাব্যের গাথা, যিনি আমাদের প্রাণের প্রধানমন্ত্রী, আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের শিশু কিশোরদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তব্য রাখবেন। আজকের অনুষ্ঠানের সভাপতি, সহকর্মিত ছোট্ট সভাপতিরা, সভাপতি অতিথিবৃন্দ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। শেখ রাসেল দিবস 2023 উপলক্ষে উদ্বোধনী এবং শেখ রাসেল পদক 2023 প্রধান অনুষ্ঠান উপস্থিত সকল সদস্যকে এবং গণমাধ্যম ও ডিজিটাল মাধ্যমে যারা যুক্ত রয়েছে এবং এই হলে যারা রয়েছেন সকলকেই আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আমার বক্তব্য শুরুতে গভীর শ্রদ্ধা জানাই সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে সংগ্রাম, মহান মুক্তিযুদ্ধ এবং বিজয় অর্জনের মধ্য দিয়ে আমরা পেয়েছি স্বাধীনতা, স্বাধীন জাতি হিসেবে আত্মমর্যাদা, একটি রাষ্ট্র পেয়েছি আমরা। শ্রদ্ধা জানাই নিঃশর্ত শহীদ দুরকম মাহমুদ কিন্তু বেদনার সাথে স্মরণ করি 75 আগে মাত্র 3.5 বছর জাতিটা হাতে সময় পেয়েছিলেন যুদ্ধ বিধ্বস্ত দেশ ও বিধ্বস্ত বাংলাদেশ গড়ে তুলে যখন আত্মসমাজে উন্নয়নের পথে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, তখনই আমাদের জীবনের নেমে আসে চরম আঘাত। 15ই আগস্ট 1975 ঘাতকে নির্মম করে ঢুকে নেয় আমার বাবা বাংলাদেশের স্বাধীনতা রাষ্ট্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। একই সাথে আমার মাতা বেগম ফজিলাতুন্নেছা খান, আমার ছোট ভাই মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ কামাল, কামাল জামালের নবপরিচিত উপস্থিত তারা স্বাধীনতা করেছি। আর আমার 10 বছরের ছোট্ট ভাই শেখ রাসেল, আজকে শেখ রাসেলের জন্মদিন। আমি সকলে আত্মমর্পণ কামনা করি এবং রাসেলের জন্য সকলের কাছে আমি চাই। একই সাথে হারিয়েছে আমাদের অনেক আত্মীয় পরিবার পরিজন, আমাদের যুবনেতা শেখ ফজলাল কবি, তারা আনতে পারি, তারা আমার কত ভাই বেঁচে পড়ছে আর জীবনে আমার সাথে একই সাথে হারিয়েছি আমার সেটি নির্বাচনে এসে বলতে ছিলেন, তার 10 বছরের ছেলে আগে, 13 বছর মেয়ে বেবি, 4 বছরের নাতি সুকান্ত সহ তাদের আরো 8জন আছেন। সকলে আমি আত্মহত্যা 1964 সালের 18 অক্টোবর রাসেলের জন্ম। আজকে দিনের মতো মোবাইল ফোন ছিল না,
আমার আপনার ছিল তখন খুব ব্যস্ত, কারণ পাকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচন হচ্ছে, প্রেসিডেন্ট নির্বাচন। সেখানে এক মিডিয়া ডিক্টেটর আইব খান তার বিরুদ্ধে ফাতেমা জিন্না, যিনি জিন্নার বোন ছিলেন, তাকে সর্বদলীয় বিরোধী দল থেকে প্রার্থী করা হয়েছে। সে সময় চট্টগ্রামে সে নির্বাচনী জনসভা এবং প্রচার কাজে করছেন। তখনই আমার ছোট রাষ্ট্রের জনসভা ফোনের মাধ্যমে আমার বাবার খবর তখন খুব সহজ হয়েছিল রাষ্ট্রের বাবার স্নেহ। 66 সালে 8ই মে আমার বাবা যেহেতু পড়ালেখা করেছিলেন বাংলার মানুষের মুক্তির জন্য, আর্থসামাজিক উন্নয়নের জন্য, সেই অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। এরপর সরকার তারা শিক্ষক অর্থের অর্ডার যেতে কিছু আসতে চেতেন না। ওর বাবার কাছে ওকে অনেক কষ্ট করে ঘুরে ঘুরে নিয়ে আসতে। আর যেদিন বাবার সঙ্গে সাক্ষাৎ হতো, আমার মাসে 2 দিন সাক্ষাৎকার দেখতে পেতাম। সারা রাত ঘুমাতো না, কিন্তু বলতে পারতো না তাদের বছর শেষে কত খুশি বলতে পারে। আমরা ভাই বোন তাকে ঘুরে থাকতাম। রাতে এভাবেই বড় হয়েছে। এরপর 68 সালে 18 জানুয়ারি কারাগার থেকে আমার বাবাকে নিয়ে যাওয়া আমার গ্রেফতার করে ঢাকা ক্যান্সার নিয়ে গেছে। তার বিরুদ্ধে রাষ্ট্রপতির মামলা, সেই আরো বড় মামলা দেওয়া হয়। এই মামলা চালু না হওয়া পর্যন্ত আমরা ঘটনা জানতে পারিনি যে আমার বাবা কোথায় আছেন, কেমন আছেন, দেখতে আছেন। রাতে যখন বাবা বাবা বলে কাঁদত, আমার মা তাকে বলতে আনন্দ বাবা। যখন ঢাকা কারাগারে ছিলেন আমার বাবা আপনার সঙ্গে যেতাম, রাস্তাটার ভিতরে দিদা ছিল। একবার বাবার দিকে তাকিয়ে আপা বলে রাখতাম, আবার মায়ের দিকে তাকিয়ে আপা বলে রাখতাম। ছোট্ট শিশুটির ভিতরে কি কষ্টটা ছিল আমার চিন্তা করে। আর আগরতলাতে শুরু হওয়ার পরে তো আমার বাবাকে সহযোগিতা হত্যা করার চেষ্টা করা হয়। তবে তখন বড় আন্দোলন হয়, বাংলাদেশের মানুষ সেই গণসংগ্রামের ফলে আইন প্রাপ্ত হয়। এই বাংলা প্রত্যাহার করছে 21 জানুয়ারি 1969 সালে বাংলা প্রত্যাহার করে এবং 22 ফেব্রুয়ারি আমার বাবা মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরে একটা বিষয় লক্ষ্য করেছিল, আমরা সবসময় লক্ষ্য করতাম সবসময় কিন্তু বাবাকে সারানোর একটা ভয় ছিল। তারা ফাঁকা ছুটে আসতো আবার কোথায় আসতো দেখার জন্য। রাত্রে 7টা আমার মা রেখেছিল। আমার মা আমার আমরা রাতে থাকতাম, অত বেশি পড়াশোনা স্কুলের সুযোগটা ছিল না, কিন্তু তাদের স্পৃহা ছিল। আমার হয়তো পড়াশোনার চর্চা সবসময় ছিল। ছোটবেলা থেকে আমাদেরকে বই পড়া শেখাতে দেওয়া বাবা মা। এই যে বই কিনছে, আমরা ছোটবেলা আগ্রহ ছিলাম বইতে রাখতে। সেই রূপকথার বই থেকে নিয়ে শুরু করে সেই দস্যু বারণ, দস্যু মন দিয়ে এভাবে আস্তে আস্তে উপন্যাস করা, এইভাবে কিন্তু আমার আমাদের শিক্ষা দিয়েছিল। নিজেও পড়তেন। আমার বাবা মায়ের কাছে দার্শনিক তার ভক্ত ছিল এবং তার বই প্রয়োগ করে বাংলায় তার দর্শনটা আমার মাকে অবশ্যই আছে। সেই দিকে আমার মাকে আগ্রহ হয় তাদের রাষ্ট্রীয় জনসংখ্যা কল্যাণ রাষ্ট্রীয় আমি শুধু কি বলবো, একটা ছোট্ট শিশু কত কষ্ট করতে পারে সেটাই আমি কিন্তু তার ভিতরে একটা জিনিস ছিল। মাত্র সে 69 সালে আমরা মুক্তি পেলে এরপরে নির্বাচন এবং একটা সঙ্গে সময় আমরা পরিবার যেতাম। তাদের একটা আকাঙ্ক্ষা ছিল, তার নিজের একটা আকাঙ্ক্ষা সে বড় ব্যক্তি হবে। সেই সময় একটা সময় আমাদের সাথে খেলাধুলা
আশেপাশে খেলাধুলা করতো। কিন্তু 71 সালে যখন মুক্তিযুদ্ধ শুরু হলো তখন আমার বাবাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, কোথায় নিয়ে গেছিল আমরা জানতাম না। এরপর আমার মাকে গ্রেপ্তার করে। আমার মা, আমার ছোট বোন রেহানা, রাতে এবং আমার ভাই জামাল এবং আমি সকলেই বসে জাকির ভাই কেন জাকির ভাই ভাই আপনার ফোনে চার্জ থাকে না কেন? ভাড়া দেওয়া লাগবে, ভাড়া দেওয়া লাগবে। জামাল আগে ছুটিতে চলে গিয়েছিলাম। জামাল ওই বন্দিখানা থেকে গেরিলা কায়দায় সে নিজেকে মুক্ত করে মুক্তিযুদ্ধে চলে যায়। কিন্তু রাত্রে একবেলা একটা বাড়ি নাকি দুটো কামরা, কোনো খেলার সাথে নেই, খেলার সরঞ্জাম নাই, পড়াশোনার কোনো সুযোগ নাই, কোন অবস্থায় সেই শিশুটি আমি তো অন্তঃসত্ত্বা ছিলাম। আমার সন্তান সচিবাদের জলে জন্মই থেকে থাকা যা হওয়ার পরে রাত্রি কোনো আয়োজন একটা খেলার সুযোগ তৈরি হবে। যখন যুদ্ধ শুরু হলো, যখন এয়ার অ্যাটাক হতো, রাতের পক্ষে শুরু রেখে দিত নিজের কারণটা বা জয়ের কারণে দিয়ে দিত। কারণ ওই সময় আমাদের বাসগুলো সত্যি গুলি চালানো হতো, তাকে রাতে বিশ্বাস করে রাখা যেত না, আমাদের করে করেই রাখতে হতো, কিন্তু আমাদের সবসময় তারা এরপর দেশ স্বাধীন হলো। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমি যে জিনিসটা বলবো যে বাবাকে বারবার হারিয়ে বাবা ফিরে পাওয়া রাতে এক মুহূর্তের জন্য আপনাকে থাকতে চাইতে তবে আপনাদের অনেক অনুষ্ঠানে কিন্তু রাতের আপনার সাথে সাথেই আছে। এবং আমার মা আসলে আমার বড় সংসার ছিলেন না, মায়ের করতো মা কোনো অপকার বানাবে না, রাত্রে কেউ সেইভাবেই কাপড় টাপড় বানিয়ে দিতেন, রাতে সবসময় করে। এবং বন্দিখানায় থেকে রাত্রে একটা জিনিস ছিল, কারণ পাকিস্তানে আলাদা গাড়ি জুতা একটা গাড়ি থাকতো, ওরা রাত্রে সব সমস্ত থাকতো, দেখতো, ওরা প্যারেড করতো, রাত্রে ছাত্র থাকতো, সুবিধাও যেত, অনেক বাচ্চা সেজে বাঁচত এবং তাদের কোনো মাত্র তাদেরকে প্যারেড করা হতো। এমন আমাদের বাড়িতে কাছে আমার একটা কুয়া ছিল, রাত্রি ওরা কাজ ছিল, তাকে নিয়ে প্যারেড করা হয়। প্রমাণ সহযোগিতা দাঁড়াতে পারে না, তখন তারা থাকতে হবে। এইভাবে তাদের বাহিনী তাদেরকে প্যারেড করার পর করতে গেলাম পুরস্কার, কারণ তার হাতে আমার টাকা এক টাকা নজর বাড়াতে সবাইকে এক টাকা দেওয়া হতো। আর তাদের জন্য আমার মা সবসময় তার হাতে অনুযায়ী এবং যতবার আসা হয়েছে তাদেরকে প্যারেড করা এবং তাদের সেই কাপড় চলে যাওয়া আসলে প্যারেডের পর এই পুরস্কারটা তাদের দেওয়া হবে। এটাই ছিল একটা সবচেয়ে বড় খেলা, এটা কোনো শক্তি যে বড় হয়েছে আর সেই সবচেয়ে বাবা মা ভাই আমাকে খাদ্য কম সব শেষেই রাখতে নির্ভরভাবে শিক্ষা করে। আমার ছোটবেলা আমি বিদেশে ছিলাম, 6 বছর আসতে পারিনি। আর আমাদের বিচারে হত্যা বিচার করার অধিকার ছিল না। কারণ আর এক মিনিটের বিচার প্রকাশের পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করার পর যে ক্ষমতা দখল করে ছিলেন এই জন্য যে অভিযান জারি সেটা জনগণের ভোট চুরি করে পার্লামেন্ট বানিয়ে সেখানে সেই আইনটা আইনে পরিণত মানুষ আন্তর্জাতিক আসে এমন একটি দেশে যেখানে আমার বাবা হত্যাকারী, যেখানে 1971 সালের যুদ্ধ অপরাধ যারা গণহত্যাচারী গাড়ি তাদের রাজত্বে অতি পদপদ বাড়ানো আমার প্রচেষ্টাই ছিল কিভাবে আমি
দেশটাকে গড়ে তুলব আর আমাদের এই ছোট্ট শিশু ভবিষ্যৎ প্রজন্ম তার জন্য একটা সুন্দর জীবন পায়। সব একুশ বছর পর যখন সরকার গঠন করার সুযোগ পেলাম তখন থেকে প্রচেষ্টা বাংলাদেশকে আর্থিক সামাজিক বর্জন করতে চলবে। স্কুল তৈরি করে দেওয়া, স্কুলে যাওয়ার ব্যবস্থা করা, তাতে বিশুদ্ধ স্বাস্থ্য করা, সেই মায়ের ব্যবস্থা করা, বিনা পয়সায় বই দেওয়া, এভাবে নানাভাবে আমাদের প্রচেষ্টা আমাদের জাতিকে আমরা পাশাপাশি খেলাধুলা একটা মানুষকে শুধু খেলা শেখায় না, এটা মনোবল সৃষ্টি করে, শারীরিক শক্তি দেয় এবং শিশুদের মানে খাবার করে তাদের চিকিৎসা ব্যবস্থা যা যা দরকার স্মরণ করতে পারে। যেখানে জন্মদাতা এখন রাজনীতি খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, পুষ্টি নিরাপত্তার ব্যবস্থা করতে পেরেছি, পাশাপাশি খেলাধুলার জন্য সেই ছোটবেলা থেকে যাতে খেলাধুলার অভ্যাস হয়, সাংস্কৃতিক চর্চার অভ্যাস হয়, সেই ব্যবস্থায় আমরা করে যাচ্ছি এবং নিয়েছি। আমরা চাই যে আমাদের শিশুরা আরো উন্নত হবে। বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ 2008 সালে নির্বাচন ভিতরে ঘোষণা দিয়েছিলাম, আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ তৈরি করেছি। আমি মনে করি যে আজ থেকে 14 বছর আগে বাংলাদেশ যেমন ছিল আর এখনকার বাংলাদেশ হাতে হাতে মোবাইল চারটি সরকার রয়েছে, সকলে হাতে ডিজিটাল সিস্টেম, মোবাইল ফোন, টেলিফোন, ডিজিটাল সিস্টেম করে ইন্টারনেটে ব্যবস্থা হয় এবং 2008 সরকার তখন থেকে আজকে আমরা কিছু বলবো, আজকে বাংলাদেশ কিন্তু আমি শান্তি চাই, বাংলাদেশের আমাদের শিশুরা লেখাপড়া শিখবে, আজকে তোমরা আছে, তোমার দুজনের কথা মেনে চলবে, বাবা মার কথা মেনে চলবে, তোমার লেখাপড়া শিখবে, সম্পদ টাকা পয়সা কিছুই থাকে না, কিন্তু জিনিসটা থাকে, শিক্ষাটা থাকবে। এই শিক্ষাটার মধ্যে মূল শক্তি আছে। আমি আমার আমাদের ছেলেমেয়েদেরকে ছোটবেলা থেকে একটা কথা শিখেছি, টাকা পয়সার সম্পদ আমরা কিছু রেখে দিতে পারবো না, কিন্তু একটা জিনিস তোমরা লেখাপড়া শিখতে হবে এবং তারা সত্যিকারভাবে বিশ্বের ভালো ভালো বড় বিশ্ববিদ্যালয় থেকে নামকরা বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে, শিক্ষা গ্রহণ করেছে। আজকে ডিজিটাল বাংলাদেশ বা অটিস্টিক বাচ্চা প্রতিবন্ধীদের জন্য এগুলি বা আমাদের সরকারের নানা ধরনের আমাদের যে উন্নয়ন প্রকল্প এসব কিছুর সাথে তারা জড়িত আছে, কাজ করে যাচ্ছে, কিন্তু সরকার আহারে তার নিজেদেরকে প্রকাশও করে, সামনেও আসে। তারা কাজ করে যাচ্ছে দেশের জন্য, দেশের সাথে, দেশের কল্যাণ আমাদের সহযোগিতা করে যাচ্ছে। তাকে আমি একটু বলবো, যাদের ছেলেমেয়ের মাঝে এই ব্যাপারটা থাকবে, যারা মানুষের মতো মানুষ হবো, বড় হবো, ওই জন্য তার আদর থেকে দূরে থাকবো এবং দেশকে আমরা এগিয়ে নিয়ে যাবো। আজকে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি, আগামী দিন আমরা স্মার্ট বাংলাদেশ করবো। এই আজকে শিক্ষিত নয় তো স্মার্ট বাংলাদেশ চালাবে। আমি সেইভাবেই তোমাদেরকে বলতে চাই, কিছুক্ষণ আগে আমি যে কয়েকটি প্রকল্প উদ্বোধন করলাম, সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় চালু করে সেখানে অন্বেষণ ল্যাব, এই ঢাকার সাথে সাজা প্রোগ্রামে বিজ্ঞান শিক্ষকের খাবার বিতরণ, সাতটি শেখার আইটি সেমিনার ইনস্টিটিউশন সেন্টার, 1,09,133টি সরকারি প্রতিষ্ঠানে 2,000 প্রোগ্রাম, হাত পাওয়া অর্থাৎ নারীদের শিক্ষা দেওয়া, কথা বলছেন 25,000 প্রতিষ্ঠান নারীদের প্রশিক্ষণ, স্বাধীন জনমত বিভাগে নিউবর্ন সফটওয়্যার, স্মার্ট টি স্মার্ট সেকেন্ডারি মনিটর, স্মার্ট সিটেড লাইসেন্স, বাগান উন্নয়নের জন্য নতুন এছাড়া সারা দেশে 10,000 বিদ্যালয় আমরা আসলে এই বিদ্যালয়
করে দিতে এবং আমাদের শিশুরা কিন্তু তাড়াতাড়ি শেখে। আমরা কিন্তু শিখতে গেলে এই কোথায় কিন্তু তার কিন্তু করতে হয় আমরা কিন্তু ভিতর থেকে শিখে যাবে ঢাকার 4 বছরের নাতে আমাকে শেখায় তুমি এটা শিখতে পারো কিন্তু শিখতে পেরে যাবে মানে তখন তাহলে আর আমার ফোনের তো আমি এরা এত আবার স্মার্ট চায় স্মার্ট টাওয়ার সাথে ইউনিভার্সিটির এলাকায় আগে স্থাপন করা হয়েছে যাতে স্মার্ট বাংলাদেশ করা আছে আরও গতিশীলতা আছে সেটাই আমরা চাই কিছুক্ষণ আগে আমাদের কিছুক্ষণ আগে আপনাদের যে আমাদের বিশেষ করে অনেক অসুস্থতা আসলে আমরা যখন দক্ষিণে আসছিলাম শরীরে চিন্তা বলতে গেলে এখানে কিন্তু আমরা সেখানে ছিলাম তারপর জন্মের সেখানে এরপরে এটা সাধারণ শিক্ষা এই সাধারণ শিক্ষাটা পাকিস্তানে আমাদের আমি ভাষায় কারণ তারা এই অর্থ তারা মুক্তি পেতে হয় তাহলে আমরা এখন মুক্তি পেতে হয় সেই সবগুলো আপনাদের করা অর্থটা সেই শিক্ষার ভিতর ছিল যে বাংলাদেশে সে একজন মানে নিজের অবস্থা এই প্রতিষ্ঠানটা 1990 সালে 20 ফেব্রুয়ারি আমরা প্রতিষ্ঠা করেছিলাম। ইচ্ছে ছিল এবারে নিজের প্রত্যেকের যুগ আশা আমাদের ছেলেমেয়েদের সেই ধরনের খেলাধুলা চর্চা করা ওই ধরনের একটা পরিবেশ ছিল আমাদের এটাই ছিল যে আমাদের শিশুদের এবং সেখানে সমস্ত ইতিহাস বিকৃত করা হচ্ছে স্বাধীনতা বিজয় ইতিহাস এত আসতে দেয় এত রক্তের ইতিহাস চিন্তা এই শিশুদেরকে সেভাবে গড়ে তোলে এবং একটা স্বাধীন দেশের উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তোলা সেই প্রচেষ্টাই কিন্তু এই সংগঠন আজকে শিশুদের পরীক্ষাতে অনেক শিশুদের অনেক ছেলে অনেক জায়গায়
যাতে শিশুদের ভিতরে যে শিক্ষা দেয় না এবং সেটা বিকশিত করা হয়। ভালোবাসা কর্তব্য সেই বোধটা গড়ে তোলা এবং সেই সাথে সাথে সেটা ধর্মী হোক, দরিদ্র হোক, অথবা প্রতিবন্ধী হোক, অশিক্ষিত হোক, অথবা যে হোক, ধর্ম, বর্ণ, নির্বিশেষে সকল মানুষকে মানুষ হিসেবে দেখা। আর কেউ যদি বিশেষ জায়গা সম্পন্ন হয়, পছন্দ হয়, তার মধ্যে সম্পন্ন যে আমি আপনারা করতে বলি তাহলে শিশুদের সেটাই করবো, সেখানে মানসিকতা গড়ে তুলতে হবে। তাদেরকে তাদের প্রতি সমাধান আবশ্যকভাবে তাদেরকে প্রদান করে দিতে হবে। এইভাবে নিজেদেরকে মানসিক মানুষ সেখানে নিজেদেরকে করতে হবে। আমি সেটাই চাই এবং সেই দিকে বাংলাদেশের এই ধন্যবাদ জানাচ্ছি। সময় সেটা আমাদের নিজের জীবন দিয়ে আমরা দেখেছি। আমার সাথে আমাদের যে লাভ করে আছে যত কর্মী যখন যত হাসপাতালে যুদ্ধ বন্ধ করে অর্থ প্রতিযোগিতা বন্ধ করে সন্তান হারা সেটা আরো নিজের নামটা পরিচয় করতে পারবো না, ভাষা আলাদা সেখানে সেখানে তো সর্বোচ্চ কাটাতে হয়েছে। এই জন্য আমরা কিন্তু চাই না, কিন্তু বন্ধ করার জন্যই আমি আহ্বান জানাই। বরং এই অর্থ বানানোর অর্থ প্রতিযোগিতায় যে অর্থ ব্যয় হয় সেই অর্থ সংশ্লিষ্ট শিশুদের খাদ্য, স্বাস্থ্য এবং তাদের উন্নয়নের জন্য ব্যয় করা হয়, সেটাই আমাদের কাজ। আমরা সেটাই চাই। আমি মনে করি এইভাবে কিন্তু শান্তি চাই বা শান্তি উন্নতি চাই, কিন্তু ধ্বংস উন্নতি করে ধ্বংস চাই না, উন্নতি চাই, শান্তি চাই। আমরা শান্তি সময় রাখতে হবে। আজকে সবাই যারা ধন্যবাদ জানাচ্ছি এবং যারা সেক্টরে পুরস্কার পেয়েছেন তাদেরকে এবং স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য যারা কাজকে যাচ্ছেন তাদেরকে আরও ধন্যবাদ জানাই। সেই সাথে আমি বলবো সব ওই বার্গার সেটাই আমার প্রচেষ্টা। আমি খুবই সিদ্ধান্ত ভাষায় করতে চাই, যতক্ষণ বেঁধে রাখতে পার প্রাণ পণ্যে ধরাবো জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাস থেকে করে দেব আমি নবজাতকের কাছে এ আবার অনুদান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সকল শিশুর জীবন সুন্দর হোক, সফল হোক। বাংলাদেশ আজকে উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, উন্নয়নশীল দেশ হিসেবে আমরা যেন ভবিষ্যতে এগিয়ে দিয়ে বাংলাদেশকে দলে একই সারের মধ্যে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে পারি। আজকে শিশু হবে সেই আগামী সেই শৈলী তারাই গড়ে তুলবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বাংলাদেশ, বাংলাদেশ।